সপ্তম অধ্যায় আছে রাজনৈতিক ব্যবস্থা। এখান থেকে আসলে গত কয়েকটা পিঢ়িতে এই সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই বললেই চলে। এখান থেকে প্রশ্ন আসছে আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা, তারপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আসছে একবার, তারপরে আসছে সিভিল সোসাইটি থেকে দুইবার আসছে, কোনটি নাগরিক দায়িত্ব, মানে সুশাসনের সাথে রিলেটেড এই অধ্যায়টা, কোন সংসদে প্রশ্ন উত্তর পর্ব চালু হয়, এই জাতীয় প্রশ্ন আসছে। এখন রাজনৈতিক ব্যবস্থা, এর মধ্যে রাজনৈতিক দল আছে একটা। এই রাজনৈতিক দলের সংজ্ঞা আছে 152 নং অনুচ্ছেদে। 152 নং অনুচ্ছেদে আছে রাজনৈতিক দলের সংজ্ঞা। আর রাজনৈতিক দলের সংজ্ঞায় বলা আছে যেটি একটি অধিসংঘ, যেটি সংঘবদ্ধ কয়েকটি গোষ্ঠী রাজনৈতিক মত প্রচার করে থাকে। সংঘবদ্ধ কয়েকটি গোষ্ঠী মানে এটি একটি গোষ্ঠী, একটি অধিসংঘ বলছে, অধিসংঘ যা সংঘবদ্ধ জনগণের মত প্রচার করে, সংঘবদ্ধ জনগণের মত প্রচার করে। মানে সংক্ষেপে বললে এই রাজনৈতিক দলের সংজ্ঞা এটা দাঁড়ায়। এখন রাজনৈতিক দল, এই দলের নিবন্ধন প্রক্রিয়া, এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় 2008 সালে। 2008 সালে শুরু হয়, এর আগে এই প্রক্রিয়া ছিল না। 2008 সালে 39টি দল নিবন্ধিত হয় এবং 2008-এর নির্বাচনে এই 39টি দল অংশ নেয়। 2008-এর নির্বাচনে 39টি দল অংশ নেয়। তো নিবন্ধন প্রক্রিয়ায় যদি বলেন নিবন্ধন নম্বর যদি বলেন 6 নম্বর, সেটা হলো আওয়ামী লীগ। নিবন্ধন নম্বর 7 হলো বিএনপি, আর নিবন্ধন নম্বর 11 হলো জাতীয় পার্টির 11, আওয়ামী লীগের 6, বিএনপির 7, জাতীয় পার্টির হলো 12, আর ন্যাব ভাসানী তার হলো 9। ন্যাব ভাসানী প্রধান এই 3টি দল বা 4টা দল, তাদের নিবন্ধন নম্বর জানলেই চলবে। এখন এ পর্যন্ত নিবন্ধন পাইছে কিন্তু 44টা দল। এ পর্যন্ত নিবন্ধিত হয় 44টি দল, আর এ পর্যন্ত বাতিল হয়েছে 5টি। বর্তমানে এই 2021 সালে বর্তমানে নিবন্ধিত দল হলো 39টি। বর্তমানে নিবন্ধিত দল আছে 39টি। সো দেখেন, রাজনৈতিক দলের সংজ্ঞা আছে 152 অনুচ্ছেদে। এটি একটি অধিসংঘ যা সংঘবদ্ধ জনগণের মত প্রচার করে। নিবন্ধন প্রক্রিয়া বললে 2008 সালে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। তখন 39টি দল নিবন্ধিত হয় এবং নির্বাচনে অংশ নেয় 39টি দল। আর নিবন্ধন নম্বর যদি বলেন 6 নম্বর নিবন্ধিত দল যদি বলেন, সেটা হলো আপনার 6 নম্বরে নিবন্ধিত দল হলো আওয়ামী লীগ। দুঃখিত, এখানে 38টি দল অংশ নেয়। 2008 সালে অংশ নিয়েছে 38টি দল, আর 39টি অংশ নিয়েছে 2018 সালের নির্বাচনে। 18 সালের নির্বাচনে 39টি। 2008 সালে নিবন্ধন শুরু হয় এবং 38টি দল নিবন্ধিত হয় এবং তারা নির্বাচন করে। এ পর্যন্ত নিবন্ধিত হয়েছে 44টি দল, বাতিল হয়েছে 5টির। বর্তমান নিবন্ধিত দল আছে 39টি, বাতিল হয়েছে 5টা। এই বাতিল 5টি কারা কারা? একটা আছে জাতীয় পার্টি, একটা আছে জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টি, আর একটা আছে পিডিপি, আর একটা আছে এনডিএম ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, এনডিএম নাই, জাকপা পিডিপি, পিডিপি, তারপরে হলো জাপা মানে কি জামাত ইসলাম,
জামাতে ইসলামী, ফ্রিডম পার্টি, অর্থাৎ জামাতে ইসলামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি, পিডিপি, ফ্রিডম পার্টি, আর একটা হলো ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। এই পাঁচটা দল নিবন্ধন হারায়, নিবন্ধন বাতিল হয় এই পাঁচটি দল: জামাত ইসলামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি, পিডিপি, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। এই পাঁচটি দল নিবন্ধন হারায়। নিবন্ধন পাওয়ার জন্য তাকে কিন্তু তিনটি শর্ত পূরণ করতে হবে, তিনটি শর্ত পূরণ করতে হবে। তিনটি শর্ত, নিবন্ধনের শর্ত তিনটি। নিবন্ধন প্রদান করে কে? আগে দেখেন, নিবন্ধন প্রদান করে কিন্তু ইলেকশন কমিশন। নিবন্ধন প্রদান করে ইলেকশন কমিশন। ঝাপসা আসতেছে, আসলে ঝাপসা, ঝাপসা আজকে কিন্তু কি আজকে ওয়েদারে একটু ঝামেলা আছে। আজকে ওয়েদারে একটু প্রবলেম আছে। এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? একটা প্রশ্ন, যদি বলে জরুরি অবস্থা চলাকালীন সময় কয়টি মৌলিক অধিকার অকার্যকর থাকবে, তখন কি 33 নম্বর অনুচ্ছেদ সহ 7টি দাগাবো নাকি 6টি দাগাবেন? 6টি। শুধু কোন অনুচ্ছেদটা স্থগিত থাকবে? আমার কথা হচ্ছে কি, সংবিধান পরিবর্তন করা যাবে না। 7-এর খ অনুচ্ছেদে আছে যেই মানে সংবিধান কি কি অনুচ্ছেদ করা যাবে না, প্রথম পরিবর্তন করা যাবে না। প্রথম অধ্যায় সবগুলো, দ্বিতীয় অধ্যায় সবগুলো, তৃতীয় অধ্যায় সবগুলো। 150-এর 2, কিন্তু তৃতীয় অধ্যায়ের মধ্যে 6টি অনুচ্ছেদকে পরিবর্তন করা যাবে জরুরি অবস্থার সময়, এ কথা বলা আছে। কিন্তু স্থগিত থাকবে 33, পরিবর্তন বললে 6টি দাগাইতে হবে। স্থগিত থাকবে মাত্র একটা, স্থগিত থাকবে একটি। এখন বলা হয়েছে, এখন কি দেখা যায় বলেন তো? কেমন দেখায় এখন বলেন তো? আমি লাইটটা একটু চেঞ্জ করে দিচ্ছি। 152 নং অনুচ্ছেদ, সেখানে কিন্তু পলিটিক্যাল পার্টির কথা বলা আছে। ওকে, আচ্ছা। এখন দেখেন, ইলেকশন কমিশন নিবন্ধন প্রদান করে, এটা ঠিক আছে, কিন্তু ইলেকশন কমিশন নিবন্ধন প্রদান করে, নিবন্ধনের শর্ত 3টা। নিবন্ধনের শর্ত হলো 3টি। এক নম্বর শর্ত হলো, নিবন্ধনের 1 নম্বর শর্ত হলো যে মানে 2টি সংসদ নির্বাচনে 1টি আসন লাভ করতে হবে। 2টি সংসদ নির্বাচনে 1টি আসন লাভ করতে হবে। 2টি সংসদ নির্বাচনে আপনি দাঁড়াবেন, 1টি আসন যদি লাভ করেন, আপনি কিন্তু নিবন্ধন ছাড়াও নির্বাচন করতে পারবেন। কোনো দলের একটা নাম দিয়ে আপনি নির্বাচন করতে পারবেন, তাতে সমস্যা নেই। নিবন্ধন পাবেন কিনা সেটা হচ্ছে বিষয়। 2টি নির্বাচনে অন্ততপক্ষে দলীয় প্রতীক নিয়ে কমপক্ষে 1টি আসন লাভ করতে হবে। যদি তা না থাকে তাহলে হলো যে কোনো একটিতে অংশগ্রহণকৃত আসনে 5% ভোট পাইতে হবে। কোনো একটি নির্বাচনে 5% ভোট পেতে হবে, কোনো একটা আসনে আর কি। কোনো একটি নির্বাচনে, কোনো একটি আসনে, সারা দেশে না, একটি আসনে 5% ভোট পেতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত হলো 2টি সংসদ নির্বাচনে 1টি আসন লাভ, অর্থাৎ ধরেন 14 এবং 18-তে নির্বাচন করছে, সেখানে একটা এমপি হলে সে কিন্তু আবেদন করতে পারবে। অথবা যদি না পারে, এটাও যদি না পারে, এটা কিন্তু অথবা অবলিক, তাহলে কোন কোনো একটি নির্বাচনে, একটি আসনে 5% ভোট পেতে হবে। যদি তাও না পারে তাহলে অথবা, এটাও অথবা। অথবা 3 নম্বরে যেটা করতে হবে, 3 নম্বরে হলো যে 1/3 জেলায়, 1/3 জেলায় অন্তত 100টি উপজেলায়, 100টি উপজেলায় 200 সদস্যের স্বাক্ষর সহ
200 সদস্যের স্বাক্ষর সহ কর্মী ও দপ্তর থাকতে হবে। সপ্তম অধ্যায় থেকে কোশ্চেন খুবই কম আসে। এই যাবৎকালে এখানে 3টি প্রশ্ন আসার কথা, কিন্তু দেখা গেছে টোটাল 6টা বিসিএস এ মনে হয় 6টা প্রশ্ন আসছে। 6টা বিসিএস এ 6-7টা কোশ্চেন আসছে। এখান থেকে কোশ্চেন আসে না, খুব একটা এখান থেকে কোশ্চেন হয় না। তার নিবন্ধন পেতে হলে তাকে 3টি শর্ত মেনে নিতে হবে। এরপরে দেখেন, নিবন্ধন বাতিল হয় কয়েকটা কারণে বাতিল হয়, মানে নিবন্ধন বাতিল এই সম্পর্কে জানতে হবে, এবং এই তথ্যটা বেশি গুরুত্বপূর্ণ। নিবন্ধন বাতিল হয় কেন? 1 নম্বর, পরপর 2টি সংসদ নির্বাচনে অংশ না নিলে। পরপর 2টি সংসদ নির্বাচনে অংশ না নিলে, এবং যেটা বিএনপি ফেস করেছিল 2014 সালে তারা অংশ নেয় নাই, 18 সালে অংশ না নিলে তাদের কিন্তু নিবন্ধন থাকতো না। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। পরপর 2টি সংসদ নির্বাচনে অংশ না নিলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে। আর যেগুলো আছে সেগুলো আসলে গুরুত্বপূর্ণ তথ্য না। সিদ্ধান্ত গ্রহণকারী, স্বাক্ষরযুক্ত পত্রে, এই বিষয়টা মনে রাখবেন। আর 4-5টা কারণ আছে, ওগুলো আসলে বলারই দরকার না, ওগুলো পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ। তাহলে 3টি শর্ত, এক হলো 2টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে একটি আসনে জয়লাভ করতে হবে, অথবা অথবা 5% ভোট পাইতে হবে কোন একটি আসনে, অথবা 1/3 জেলায় অন্তত 100টি উপজেলায় 200 সদস্যের স্বাক্ষর সহ 200 সদস্যের স্বাক্ষর সহ সদস্য থাকতে হবে এবং দপ্তর থাকতে হবে। এই চ্যাপ্টারটা আসলে গুরুত্বপূর্ণ না, কিন্তু আসলে তো আমি তো গুরুত্বপূর্ণগুলোই আলোচনা করবো, আমি তার অন্যগুলো আলোচনা করব না। খুব অল্প একটু সময় এটা সময় দেবো, বেশি না, 1 ঘন্টা ধরেন। এরপরে দেখেন আরপিও। আরপিও, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, এটা হলো গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, আদেশ, গণপ্রতিনিধিত্ব অর্ডার মানে অধ্যাদেশ, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এটা প্রথম জারি 1972 সালে। এটা সংশোধন করে ইলেকশন কমিশন, আর সংশোধন অনুমোদন করে মন্ত্রিসভা। মন্ত্রিসভা অনুমোদন করে। আর এটা জাতীয় নির্বাচনের রূপরেখা, জাতীয় নির্বাচনের রূপরেখা প্রদান করে। রূপরেখা বলতে ওরা আসন বিন্যাস করে। বাবা ক্লাস দেব না বাবা, তুমি এরকম করলে। আসন বিন্যাস করে, তারপরে হলো সীমানা নির্ধারণ করে। সীমানা নির্ধারণ করে, এটা সংশোধন হয়েছে কমপক্ষে 21 বার। কমপক্ষে 21 বার সংশোধন হয়েছে। আর এই আরপিও অনুসারে কয়েকটি নির্দেশনা হলো যে একটা বিষয় আমি আবার বলি,
2008 সালে নিবন্ধন পেয়েছে 39টি দল, কিন্তু অংশ নিয়েছিল 38টি দল। 2008 সালে নিবন্ধন পেয়েছিল 39টি দল প্রথমবারের মতো, এবং অংশ নিয়েছিল 38টি দল। নির্বাচনে অংশ নিয়েছিল 38টি দল। আচ্ছা, প্যান্ট পরো তো। আচ্ছা, দুষ্টামি করো, তুমি যাও। সংশোধন হয়েছে মোট 21 বার। আর এখানে একটা বলা আছে যে এখানে একটা বিধি অনুসারে, বিধি হলো যে 33% সদস্য নারী হতে হবে প্রতিটি দলে। প্রতিটি দলে 33% আসন নারী হতে হবে। তেত্রিশ শতাংশ আসন নারী হতে হবে। আর এবার একটু নির্বাচন দেখেন। নির্বাচন যদি বলা হয়, এই প্রথম সংসদ নির্বাচন এটা এবছর আসছে, এই 41তমতে আসছে, এটা আরো কয়েকবার আসছে। প্রথম সংসদ নির্বাচন কিন্তু 1973 সালে। 1973 সালে প্রথম সংসদ নির্বাচন 1973 সালে। আর একাদশ সংসদ বর্তমানে চলছে, যেটা হলো 2018 সালে। তাহলে সংসদ নির্বাচন প্রথম আর একাদশ। তারপরে দেখেন নির্বাচন কমিশন, সরি, ইউপি নির্বাচন। এবছর ইউপি নির্বাচনের কারণে গুরুত্বপূর্ণ। ইউপি নির্বাচন এটা প্রথম হয়েছে 1973 সালে, আর দশম হচ্ছে 2021 সালে, 2021। 2020-21 হলো দশম নির্বাচন। আর মানে জাতীয় মানে রাজনৈতিক প্রতীক অর্থাৎ দলীয় প্রতীকে নির্বাচন শুরু হয় 2016 সালে, এবং ইউপি নির্বাচন বিধি সর্বশেষ বিধি কিন্তু 2016। ইউপি নির্বাচন বিধি 2016। রেস্টুরেন্টের দরজায় লাগাই দেয় না, এখানে তো পানির। এরপরে দেখেন ইউপি নির্বাচন গেল। এরপরে হলো জেলা পরিষদ, লিখে ফেলছি। আচ্ছা, জেলা পরিষদ নির্বাচন এটা প্রথম হয়েছে 2016 সালে, আর দ্বিতীয় 2021। আর জেলা পরিষদ গঠন হলো 2000 সালে, বা আইন গঠন ও আইন। এরপর মাঝখানে হয় নাই, মানে আইন, সরি, জেলা পরিষদ আইন 2000 সালে। জেলা পরিষদ আইন হলো 2000 সালে, আর জেলা পরিষদ গঠন করা হয়েছিল 2013 সালে। 13 সালে গঠন করেছিল, তবে সেটা, সরি, 11 সালে গঠন করা হয় 2011 সালে, আর আইন হয় 2000 সালে। আর নির্বাচন প্রথম হলো 16 সালে, দ্বিতীয় হলো 2021 সালে। উপজেলা পরিষদ আইন, উপজেলা পরিষদ নির্বাচন, এটা প্রথম হয় 1985 সালে, আর পঞ্চম হয় 2018 সালে, সরি 2019 সালে। পঞ্চম হলো 2019। 85, 90, তারপরে হচ্ছে 9, 14 এবং 19। এই 5টা নির্বাচন হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। জেলা পরিষদ নির্বাচন দ্বিতীয়টা হবে 21 সালে, এখনো হয়নি, সামনেই হবে। কয়েকটা আবার হইছেও, অর্থাৎ 20, 21 এখন চলতেছে আর কি। কিছু কিছু জায়গায় হইছে নির্বাচন, না না হয় নাই, দুঃখিত, 21 সালে হবে। 21 সালে হবে। জেলা পরিষদের বিভিন্ন জায়গায় কমিটি চলতেছে আওয়ামী লীগের, কিন্তু নির্বাচন হয় নাই।
তাহলে প্রথম নির্বাচন সংসদ নির্বাচন 73, 11, 18। ইউপি নির্বাচন প্রথম 73, দশম 2020, 21। দলীয় প্রতীকে নির্বাচন 16। বিধি হলো 2016 সালে। আর নির্বাচনের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো, জাতীয় সংসদ নির্বাচন। এটা কিন্তু সংসদ নির্বাচনের কথা বলছি। সংসদ নির্বাচন মনে রাখবেন, রঙিন পোস্টার নিষিদ্ধ থাকে। নিষিদ্ধ, এটা হলো 2008 সালে নবম সংসদ থেকে, অর্থাৎ 2008 থেকে। 2008 সাল থেকে রঙিন পোস্টার ব্যবহার করা যায় নাই। এরপরে না ভোটের বিধান, না ভোট ও নবম সংসদ 2008 সাল থেকে, না ভোট 2008 সাল থেকে নবম সংসদ। তারপরে ছবিযুক্ত ভোটার তালিকা, এটাও নবম সংসদ 2008 থেকে। ছবিযুক্ত ভোটার তালিকা নবম সংসদ 2008 থেকে। নবম সংসদ 2008 থেকে। আর এরপরে একটু আসি, সংসদ নির্বাচনে যে সর্বোচ্চ 2টি আসনে নির্বাচন করা যাবে, সর্বোচ্চ 2টি আসনে নির্বাচন, এটাও 2008 থেকে। এর আগে 5টা করে আসনে ইলেকশন করা যাইতো। 2008 থেকে 5টি আসনের পরিবর্তে 2টি আসন নির্বাচন করার, একজন প্রার্থী সর্বোচ্চ 2টি আসন নির্বাচন করতে পারবে। এটা এই 2008 সালের নবম সংসদ থেকে। ম্যাক্সিমাম এখানে এখানে যাই আছে 2008 সাল নির্বাচনটাই বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় সেটা হলো যে মানে সবচেয়ে কম দল অংশ নিয়েছে ষষ্ঠ সংসদ নির্বাচনে। সবচেয়ে কম দল অংশ নেয়, মাত্র 12টি দল। ষষ্ঠ সংসদ নির্বাচনে মাত্র 3টি দল, আমি দুঃখিত, মাত্র 3টি দল অংশ নেয়। ষষ্ঠ সংসদ নির্বাচনে। আর সবচেয়ে বেশি নির্বাচন করে অংশ নিয়েছে পঞ্চম সংসদে 75টি। আহা, সেটা এত ডিস্টার্ব করো, ওখানে ঢুকছে কেন? সবচেয়ে বেশি দল অংশ নেয়, কেমনটা লাগে কান্নাটা, এত বিরক্তিকর। তো সুন্দর করে কান্না কর বাবা। পঞ্চম সংসদ নির্বাচনে 75টি দল অংশ নেয়। 75টি দল অংশ নেয়। আর এটা নেগেটিভ যদিও দিবে না, অর্থাৎ 154 জন বিনা ভোটে জয়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, সেটা 2014 সালের দশম সংসদ নির্বাচনে, দশম সংসদে বিনা ভোটে, অর্থাৎ 154 জন জয়ী। আর সর্বশেষ নিবন্ধিত দল কিন্তু বাংলাদেশ কংগ্রেস। সর্বশেষ নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস। সর্বশেষ নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস। তাহলে ছবিযুক্ত ভোটার তালিকা, না ভোট। আর একটা বিষয়, 18 সাল নির্বাচনে একটা বিষয় আছে। 18 সাল নির্বাচনে স্মার্ট আইডি কার্ডে
প্রথম নির্বাচন। তবে এটা শতভাগ না, তো তাই পরীক্ষা আসবে না। যার সাথে স্মার্ট আইডি কার্ডে প্রথম নির্বাচন, তবে শতভাগ ভোটার তো আর স্মার্ট আইডি কার্ড পায়নি, তাই এটা পরীক্ষায় আসার সম্ভাবনা নাই। এখন যেটা হলো যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, এই জন্মশতবার্ষিক এই কারণে হয়তো তার দলগুলো গুরুত্বপূর্ণ। ছাত্রলীগ, এই ছাত্রলীগ হলো শিক্ষা, শান্তি, প্রগতি। এই ছাত্রলীগের মূলনীতি যদি বলি বা স্লোগান, সেটা হলো শিক্ষা, শান্তি, প্রগতি। এই ছাত্রলীগ প্রতিষ্ঠাতা এটা বঙ্গবন্ধু, এবং এই বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন 4 জানুয়ারি 1948। আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ হয়। এর নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, কারণ তিনি মুসলিম লীগ ভাষা আন্দোলনের বিপক্ষে থাকার কারণে বঙ্গবন্ধু এই ভাষা আন্দোলনের বিপক্ষ থেকে ছাত্রদের নিয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। অর্থাৎ পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এটা হয় প্রতিষ্ঠাকালীন নাম, এটা হয় 1948 সালে। আর পূর্ব পাকিস্তান ছাত্রলীগ মুসলিম শব্দটা মাইনাস করা হয় 1953 সালে, এবং এটা করেছিল অলি আহাদ নামে একজন সাংবাদিক ছিলেন, পরে সাংবাদিক হয়েছেন। ওই সময় ছাত্রলীগ কর্মী ছিলেন অলি আহাদ, তিনি প্রস্তাব করেছেন যে মুসলিম শব্দটি বাতিল করার জন্য 53 সালে বাদ দেওয়া হয়। আর আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়, এটা কিন্তু 1955 সালে তৃতীয় অধিবেশনে, আওয়ামী লীগের তৃতীয় সম্মেলনে বা তৃতীয় অধিবেশনে 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাতিল করা হয়। আর 53 সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। সেখান থেকে বাংলাদেশ ছাত্রলীগ হয়, সেটা 1971 সালের মার্চ 1971 বাংলাদেশ ছাত্রলীগ হয়। অর্থাৎ পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, সেখান থেকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, সেখান থেকে হলো বাংলাদেশ ছাত্রলীগ হয়। আর এই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি হলেন দবিরুল ইসলাম। ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হলো দবিরুল ইসলাম। এখন ছাত্রলীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ফজলুল হক খান। ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় 1948 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকের অ্যাসেম্বলি হলে, অর্থাৎ ফজলুল হক হলে 4 জানুয়ারি 1948 সালে প্রতিষ্ঠিত হয়। ছাত্রলীগ সম্পর্কে একটু জানলে এনাফ, আর তারা অনেক ভূমিকা রাখছে মুক্তিযুদ্ধের সময়, সেই বিষয় তো আপনারা মুক্তিযুদ্ধের মধ্যে পড়ছেনই। এরপরে দেখেন আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে। আওয়ামী মুসলিম লীগ এটা পূর্ব বাংলার প্রথম রাজনৈতিক দল হলো আওয়ামী মুসলিম লীগ। এটার নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এটা ছিল 1949 সালে। আর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ
মুসলিম শব্দটা বাদ হয়েছে, এটা হয়েছে 1955 সালে। আর নিখিল পাকিস্তান, নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হয়। নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, এটা হয় 1950 সালে। সোহরাওয়ার্দীকে সভাপতি করা হয়েছিল। এর সভাপতি ছিল সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী তিনি ছিল সভাপতি। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, বইয়ে দেয়া 10, নাইমবে বলছে 17। কি ভাই, আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়? বইয়ে দেয়া 10, ভাই বলছে 17। ঘোষণা 10 এপ্রিল, ঘোষণাপত্র 17 এপ্রিল। কি 2018-তে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয় কয়জন? একজন আনে। আওয়ামী মুসলিম লীগ হলো 50 সালে, সোহরাওয়ার্দী সভাপতি ছিল। আর প্রতিষ্ঠা 1949 সালের 23 জুন। এটা হলো রোজ গার্ডেন, রোজ গার্ডেন ঢাকা। প্রতিষ্ঠা 1949, 23 জুন, রোজ গার্ডেন ঢাকা। এর প্রতিষ্ঠাতাগণ কে কে ছিল? ভাসানী, ভাসানী ছিল। তারপর হলো, ওর নাম হলো কি, ওই যে আব্দুর রশিদ তর্কবাগীশ, তর্কবাগীশ, ইয়ার মোহাম্মদ খান, মানে নাম যেন কি, ইয়ার মোহাম্মদ খান, ইয়ার মোহাম্মদ খান। এখানে হলো যে বঙ্গবন্ধু ছিল যুগ্ম সম্পাদক। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন ছিল বঙ্গবন্ধু যুগ্ম সম্পাদক, এবং তিনি জেলে ছিলেন তখন। বঙ্গবন্ধু জেলখানায় বসে যুগ্ম সম্পাদক হয়েছে। এই বঙ্গবন্ধু যুগ্ম সম্পাদক হয় 1949 সালে। বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক হয় 1953 সালে। বঙ্গবন্ধু সভাপতি হয় 1966 সালে। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু 3বার সভাপতি হয়েছেন মোট, সরি 4বার। বঙ্গবন্ধু সভাপতি হয়েছেন মোট 4বার, আর তার বঙ্গবন্ধু হয়েছেন 4বার, আর তার কন্যা শেখ হাসিনা হয়েছেন 9বার। অর্থাৎ বঙ্গবন্ধু 66 সালে সভাপতি হন এবং 4বার। আর 53 সালে তিনি সম্পাদক হন। আর বঙ্গবন্ধু সম্পাদকও হয়েছেন, সম্পাদকও ছিলেন তিনি 3বার ছিলেন, সাধারণ সম্পাদক বা সম্পাদক 3বার। তবে বঙ্গবন্ধু এই আওয়ামী লীগের অর্থাৎ সভাপতি এ পর্যন্ত 9 জন সভাপতি হয়েছেন, সরি 6 জন সভাপতি হয়েছেন। আওয়ামী লীগের সভাপতি হয়েছেন এ পর্যন্ত 6 জন, 6 জন হয়েছেন। এর মধ্যে শেখ হাসিনা হয়েছেন 9বার সর্বোচ্চ, শেখ হাসিনা 9বার, এবং তিনি 1981 সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি। 9বার সভাপতি হয়েছেন এবং 1981 সাল থেকে এখন পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতি। শেখ হাসিনার ব্যাপারে যদি বলেন, তিনি সভাপতি হন 9বার, শেখ হাসিনা এমপি হয়েছেন 7বার, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হয়েছেন 4বার। 4বার প্রাইম মিনিস্টার, 7বার এমপি, এবং 9বার হলো শেখ হাসিনা, 9বার হলো আওয়ামী লীগের সভাপতি। এ পর্যন্ত সম্পাদক হয়েছে 9 জন, সাধারণ সম্পাদক বা সম্পাদক হয়েছে এ পর্যন্ত 9 জন। আওয়ামী লীগের এ পর্যন্ত সম্পাদক হয়েছে 9 জন, তবে পরীক্ষা আসবে না, সভাপতিটা আসতে পারে। এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে রোজ গার্ডেনে, এবং আওয়ামী লীগ কিন্তু রোজ গার্ডেনটা কিনে ফেলছে গত বছর, গত 19 সালে কিনে ফেলছে। এই আওয়ামী লীগের যদি বলেন মূলনীতি, এই মূলনীতি কিন্তু সংবিধানের 4টা মূলনীতি। সংবিধানের মূলনীতি 4টি, সেটাই অর্থাৎ জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। এই 4টাই
আওয়ামী মুসলিম লীগের চারটাই ছিল, মানে মূলনীতি ছিল। এই আওয়ামী লীগের এই চারটা মূলনীতি কিন্তু আমাদের সংবিধানে চারটা মূলনীতি, এজন্য আমাদের জাতীয় প্রতীক এবং লোগোতে তারকা থাকে চারটি। এই চারটি তারকা দিয়ে চারটি মূলনীতিকে বোঝায়, আর জাতীয় প্রতীক দ্বারা বোঝায় রাষ্ট্রীয় উচ্চাকাঙ্ক্ষা। তাহলে মূলনীতি চারটি, এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন দফা ছিল 42টি। আওয়ামী লীগের দফা ছিল 42টি। বাবা ক্লাস হচ্ছে তো, বন্ধ করে দাও। যুগ্ম সম্পাদক হয়েছে 1949 সালে বঙ্গবন্ধু, সম্পাদক হয়েছে 53 সালে। আর যুগ্ম সম্পাদক যখন ছিল তিনি প্রতিষ্ঠাকালে, তখন তিনি ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন তখন জেলখানায় বসে বঙ্গবন্ধু সভাপতি হয়েছেন, যুগ্ম সম্পাদক হয়েছেন। আওয়ামী লীগের দফা ছিল 42টা। এই 42টি দফা, আর বিএনপি প্রতিষ্ঠাকালীন দফা ছিল কিন্তু 19টা। অর্থাৎ বিএনপির দফা ছিল 19টা, আর আওয়ামী লীগের দফা ছিল 42টা। ক্লিয়ার? তাহলে আওয়ামী লীগের প্রতীক কি লেখা লাগবে? আওয়ামী লীগের প্রতীক কিন্তু নৌকা। এখন দেখেন, প্রতিষ্ঠা যদি দেখেন, বিএনপি প্রতিষ্ঠা তা কিন্তু 1978, আর জাতীয় পার্টি যেটা জাপা, তারা প্রতিষ্ঠা কিন্তু 1986। আর ন্যাপ ভাসানী, এই ভাসানী প্রতিষ্ঠা কিন্তু 1957, ন্যাশনাল আওয়ামী পার্টি 1957, মানে কাকমারি সম্মেলনের পর। কাকমারি সম্মেলনের পর 1957 সালে ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করে। আর ন্যাপ মুজাফফর যেটা আছে, ন্যাপ মুজাফফর, এই ন্যাপ মুজাফফরের কিন্তু প্রতিষ্ঠা 1966। 85 সালে ভাগ হয়, 66 সালে ন্যাপ মুজাফফর হয়। ন্যাপ মুজাফফর তো মারা গেছেন, গত বছর মারা গেছেন, হয়তোবা পরীক্ষা আসলেও আসতে পারেন। ন্যাশনাল আওয়ামী পার্টি, এদের প্রতীক ছিল কিন্তু গাভী, মুজাফফর, আর এটার প্রতীক হলো কুড়ে ঘর। এখন দেখি, এখন তো আপনার দেওয়া যাবে না, মানে জীবন্ত প্রাণী এখন আর দেয়া যাবে না, মানে প্রতীক দেয়া যাবে না। নতুন আইন হয়েছে, জীবন্ত প্রাণী দেয়া যাবে না। তাহলে সিংহ দিল কে? এনডিএম কে। তো আইন হয়েছে, আচ্ছা 20 সালে আইন হয়েছে তাই নাকি? জীবন্ত প্রাণী দেয়া যাবে না। কবুতরও তো আছে দেখলাম, জীবন্ত প্রাণী দেয়া নিষিদ্ধ, এটা হাইকোর্ট থেকে বলে দিছে জীবন্ত প্রাণী দেয়া। এখন দেখলাম যে এবার নির্বাচনে দেখলাম অনেকের কুলা ওটা মুখে যাও কেন? দেখেন, এখন ভাসানী 57 সালে হয়েছে, এবং এই ন্যাপ কিন্তু একত্রে ছিল, ভাসানী এবং মুজাফফর একসাথে ছিল। পরে ও হয় পিকিং পন্থী, অর্থাৎ চীনপন্থী হয়ে যায়, আর এই হয় সোভিয়েত পন্থী। এই সোভিয়েত পন্থী হওয়ার ফলে এই মুজাফফরের সাথে ওর সাথে বিরোধ হয়ে চলে যায়। এই যে আমাদের যে সুরঞ্জিত আছে না, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, এই সুরঞ্জিত কিন্তু মুজাফফরের দল ছিল। বাবু সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু মুজাফফর আহমদের এই ন্যাপের অন্তর্ভুক্ত ছিল। মুজাফফর আহমেদের ন্যাপের অন্তর্ভুক্ত ছিল। 66, 78, জাফর 86, 57 কাকমারি সম্মেলনের পরে হয়। এখানে একটা বিরোধ হয়। এই কাকমারি সম্মেলন কিন্তু আয়োজক ছিল কিন্তু আওয়ামী লীগ আয়োজক ছিল। তখনও কিন্তু ভাসানী সভাপতি, আওয়ামী লীগের সভাপতি ছিল। পরে উনি নেতৃবৃন্দকে নিয়ে দাওয়াত করে, এবং সেখানে তিনি পাকিস্তান এবং বাংলা বিভক্তি নিয়ে কিছু মানে অযৌক্তিক কথাবার্তা বলেন। তিনি বলছেন যে আমরা, তার কথাবার্তায় মানে চীনপন্থী নীতির একটা প্রকাশ পায়। তিনি ভারত বিদ্বেষী ছিলেন এবং যুদ্ধের সময় 1971 সালে ডিসেম্বরে যখন দুই
পক্ষ যখন 6 ডিসেম্বর একত্রে মিত্রবাহিনী হয়, মানে মিত্রবাহিনী যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে প্রবেশ করে, তখন রাজধানী যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে নেয়। আর ওনার সমর্থনের জন্যই কিন্তু সেপ্টেম্বরের 8 তারিখে 8 সেপ্টেম্বর 1971 ক্লাস নামাজ শেষে আসবো, 4:30 আসবো। রাজনৈতিক ব্যবস্থা এখানে দেখছিলাম আমরা কোন পর্যন্ত যেন দেখছিলাম যে ন্যাপ ভাসানী আর ন্যাপ হলো মুজাফফর, দুইটা ভাগ হয়ে যায়। এখানে যে বাকশাল হয়, এই বাকশাল মানে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এখানে 4টা দল ছিল, 4টি দল। এক ছিল আওয়ামী লীগ, দুই ছিল ন্যাপ মুজাফফর। সন্ধিশভুক্ত কিন্তু মুজাফফরের দলে ছিল। তারপরে ছিল হলো জাতীয় লীগ, একটা ছিল কমিউনিস্ট পার্টি, সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ। এই 4টা দলের মধ্যে একটা দল ছিল, মানে ন্যাপ মুজাফফরের একটা দল ছিল। সেটাই বলতে চাচ্ছি যে মুজাফফরের সাথে বঙ্গবন্ধুর সখ্যতা ছিল। সিপিবি এবং এটা বাকশাল গঠন কিন্তু 24 ফেব্রুয়ারি 1975। বাকশালের দল ছিল 4টি। রাজনৈতিক দলগুলোর বাইরে জোট দেখতে পারেন, কিছু জোট। জোটের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল 8 দল, আর বিএনপির নেতৃত্বে ছিল 7 দল। এরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন। আর 4 দলীয় জোট এটা গঠিত হয় 1996 সালে। আর মহাজোট, বর্তমান যে মহাজোট, এটা গঠিত হয় 2008 সালে। ওই 8 সালেই আপনার ডিজিটাল বাংলাদেশ ঘোষিত হয়, ডিজিটাল বাংলাদেশ ঘোষিত 8 সালে মহাজোট কর্তৃক ডিজিটাল বাংলাদেশ ঘোষিত হয়। একাদশ সংসদ নির্বাচনের ফল, একাদশ সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনের ফলাফল যদি দেখেন, সেখানে আওয়ামী লীগ পেয়েছে কিন্তু 266টি আসন, আওয়ামী লীগ 266টি আসন। জাতীয় পার্টি বা জাপা তারা পেয়েছে 22টি, আর স্বতন্ত্র পেয়েছে 3টি আসন। আর 20 দলীয় জোট, যেটা বিএনপি নেতৃত্বাধীন, তারা পেয়েছে 8টি। এই মোট হলো 300টি আসন, 299টি আসন। একটা আসনে পরে ভোট হয়েছিল, সেই আসনও মানে যোগ দিয়েছে হলো আওয়ামী লীগের সাথে। সেক্ষেত্রে আওয়ামী লীগ এখন নির্বাচনের সময় 266, বর্তমানে আওয়ামী লীগের অন্তর্ভুক্ত আছে 288টি। কারণ স্বতন্ত্র একজন, যেমন ইসন চৌধুরী, তিনি আওয়ামী লীগে যোগ দেন, এবং এখানে যিনি হয়েছেন পরে, তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বর্তমানে 288টি আসন। না, এরা পেয়েছে 9টি, সব মিলিয়ে 9টি পেয়েছে, আর এখানে 9টি পেয়েছে তারা। এই মোট 300টি। ওই পরেরটা তো ওখানে হবে। সো 200, এটা দরকার নেই, কারণ স্বতন্ত্র যোগ দিচ্ছে, এটা আসে না পরীক্ষায়। মানে যেটা ব্রাহ্মণবাড়িয়া যেটা একটা ইলেকশন হয়নি, সেখানে কিন্তু বিএনপি হয়ে গেছে পরে, মানে যেটা 30 ডিসেম্বর যেটা হয়নি সেটা। সংসদ নির্বাচনে গেল। এখন খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ইলেকশন কমিশন।
ইলেকশন কমিশন আপনি জানেন মেয়াদ কিন্তু শেষ। ইলেকশন কমিশন তারা 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের মেয়াদ আছে এবং তার আগেই কিন্তু ইলেকশন কমিশনটা গঠন করতে হবে। তাদের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন কমিশন শপথ নেবে। এবারে ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখে নেই। 1 নম্বরে সংসদ, 2 নম্বরে হলো মানে কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, 3 নম্বরে হলো ইলেকশন কমিশন। দেখেন সংসদ, কোর্ট, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হলো সংসদ, কোর্ট, ইলেকশন কমিশন, বিপিএসসি, তারপরে হলো আপনার মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়, তারপরে হলো আপনার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, তারপরে হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল। এখন এই অ্যাটর্নি জেনারেলকে অনেক সময় এর মধ্যে রাখে না, কিন্তু ইন্টারমিডিয়েট বইতে দেয়া আছে অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক প্রতিষ্ঠান। অর্থাৎ আদালত, সংসদ, ইসি, বিপিএসসি, মহাসচিব নিরীক্ষকের কার্যালয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, তারপর হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল আর রাষ্ট্রপতির কার্যালয়। দেখেন সাংবিধানিক প্রতিষ্ঠান সংসদ না, প্রধানমন্ত্রী কার্যালয় হবে না, কোর্ট হবে, ইসি হবে, বিপিএসসি হবে। বেসিক্যালি প্রথম যে 5টা লিখছি এই 5টাই, এই প্রথম যে 4টা লিখছি এই 4টাই সাংবিধানিক প্রতিষ্ঠান বেসিক্যালি। এরপর হলো মহাসচিব নিরীক্ষকের কার্যালয়, তিনি পদ, তাই ওখানে থাকেন, এই কার্যালয়টা হবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়, তিনি ওখানে থাকেন, তাই। প্রশাসনিক ট্রাইব্যুনাল, কারণ ট্রাইব্যুনালের কথা বলা আছে 57 নম্বর অনুচ্ছেদে, তাই। কিন্তু রাষ্ট্রপতির কার্যালয় হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় না হওয়ার কারণ হলো প্রধানমন্ত্রী তো সংসদেই আছেন, প্রাইম মিনিস্টার তো সংসদের পোস্ট, কিন্তু সংসদ নেতা, তিনি তার কার্যালয় সাংবিধানিক প্রতিষ্ঠান হবে না। ইলেকশন কমিশন যেটা গঠন হয়েছে 118 নং অনুচ্ছেদে, এটা আমরা জানি যে 118 নং অনুচ্ছেদে গঠন। এখন ইলেকশন কমিশনের এর মেয়াদ কিন্তু 5 বছর থাকে। ইলেকশন কমিশনের প্রথম যে নির্বাচন কমিশনার, প্রথম সিইসি হলেন এম ইদ্রিস হলেন প্রথম সিইসি। আর কোন সিইসি এমন কোনো কাজ করে না যেটা পরীক্ষা আসবে। এখন ইলেকশন কমিশন গঠন কিভাবে হয় বাংলাদেশে? এটার কোনো বিধি নাই, গঠনের কোনো বিধি নাই। এখন প্রচলিত বিষয় যেটা আছে, প্রচলিত হলো রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন, এই সার্চ কমিটি সুপারিশ করেন। অর্থাৎ কমপক্ষে 10টি নাম সুপারিশ করেন। এই সার্চ কমিটি সুপারিশ করার ক্ষেত্রে তিনি দলগুলোর সাথে আলোচনা করেন। এই 10টি নাম থেকে প্রেসিডেন্ট টিক দেন, অর্থাৎ টিক মার্ক দেন। যদি 1 থেকে 10 থাকে না, এর মধ্যে তিনি 1, 2 এরকমের 3 এরকমের 5টি নাম টিক দেন। এগুলো রিটেনও লাগবে, কিন্তু মনে রাখবেন যে ইসি গঠনে বাংলাদেশে কোনো বিধি নেই। এই ইলেকশন কমিশন 2008 পর্যন্ত পিএমওর অধীন ছিল। 8 মার্চ 2008 থেকে স্বাধীন।
ইলেকশন কমিশন 8 মার্চ 2008 থেকে স্বাধীন সচিবালয়ের অধীন, অর্থাৎ স্বাধীন সচিবালয়। বাংলাদেশে সচিবালয় হলো চারটি সচিবালয়। এক বাংলাদেশ সচিবালয়, দুই ইলেকশন কমিশন সচিবালয়, তিন বিপিএসসি সচিবালয়, আর চার নম্বরে হলো সংসদ সচিবালয়। অর্থাৎ বাংলাদেশের সচিবালয় হলো চারটা: বাংলাদেশ সচিবালয়, ইলেকশন কমিশন সচিবালয়, বিপিএসসি সচিবালয়, তারপরে হলো সংসদ সচিবালয়। স্বাধীন সচিবালয়, এই সচিবালয় অর্থাৎ প্রায় ইলেকশন কমিশন সচিবালয় হয়েছে 8 মার্চ 2008 সালে, আর আমাদের দেশের সচিবালয় হলো চারটা। এখন এই ইলেকশন কমিশন এরা ইভিএম চালু করছে 2010 সালে। 2018 সালের সংসদ নির্বাচনে 6টি আসনে ইভিএম এ ভোট নেয়। 6টি আসনে ইভিএম এ ভোট নেয়। ইভিএম এ ভোট নেয় অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রিক না কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিন, এখানে ভোট নেয় 6টি আসনে। এই ইলেকশন কমিশন স্মার্ট আইডি কার্ড চালু করেছে। নিচে দেখি স্মার্ট আইডি কার্ড। এই স্মার্ট আইডি কার্ড চালু হয়েছে কিন্তু 2 অক্টোবর 2011 সালে। স্মার্ট আইডি কার্ডের মেয়াদ কিন্তু 10 বছর। স্মার্ট আইডি কার্ডের মেয়াদ 10 বছর। এনআইডির মেয়াদ কিন্তু ছিল 15 বছর। এনআইডির মেয়াদ ছিল 15 বছর, আর স্মার্ট আইডি কার্ডের মেয়াদ কিন্তু 10 বছর। এই স্মার্ট আইডি কার্ড কিন্তু 2011 সালে প্রথম চালু করছিল। 10 বছর হয়ে গেছে, তারা কিন্তু এখনো সবকিছু কমপ্লিট করতে পারে না। এই স্মার্ট আইডি কার্ড, এটা কিন্তু মানে স্মার্ট আইডি কার্ড না, সেবাটা বা পরীক্ষা আসবে 2 অক্টোবর 2011, 10 বছর। প্রথম বাংলাদেশের ক্রিকেট দলকে দিয়েছিল। ডিজিট 10টি, এটা লিখতে পারেন। অর্থাৎ স্মার্ট আইডি কার্ডের ডিজিট হলো 10টা, ডিজিট 10টি। সার্চ কমিটির মেম্বার রাষ্ট্রপতি গঠন করেন। সার্চ কমিটিতে কারো কোনো ক্ষমতা নাই। প্যারা তো খাচ্ছি, প্যারা এখন আরিশও প্যারা দেওয়া শুরু করছে। আরিশ যে কি প্যারা দেয়, শুধুমাত্র হলো প্যারা খাই না, আল্লাহর রহমতে সেটা হয়েছে যে আপনাদের ভাবি আলহামদুলিল্লাহ ও ও প্যারা দেয় না কোনো। আরিশ প্যারা দিতেছে, আর যেভাবে ডাকে বাবা, এমন ভাবে ডাকবো মনে হয় আমি কোথায় গেছি। এরপরে তো না ধরেও পারি না। এখন ইলেকশন কমিশনের কিন্তু বিষয়টা পরীক্ষা আসতে পারে, এবং আগামী বছর ফেব্রুয়ারি মাসে যেহেতু গঠিত হবে, আমার মনে কোশ্চেন ওইটাই আসবে যে ইলেকশন কমিশনের বিধি কোনটি, সংবিধান আদৌ আছে, আইন মন্ত্রণালয়, এরকমের কিছু একটা বিষয় তুলে ধরতে পারে। আর স্মার্ট আইডি কার্ডের কথা যেটা বলছিলাম, এখানে সহায়তা করছিল কিন্তু স্মার্ট আইডি কার্ডে, এটা সহায়তা করছে কিন্তু আমাদের ফ্রান্স, এবং এটা কিন্তু ইলেকশন কমিশনের অধীনে সরকার চেয়েছে যে ওর কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেয়েছে খুব করে যে তারা নিজেরা করবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব গেছে, এখন পর্যন্ত এটা যায়নি, কার্যকর হয়নি।
অর্থাৎ স্মার্ট আইডি কার্ড বা আইডি কার্ড, এনআইডি কার্ড, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং ইলেকশন কমিশন তীব্র প্রতিবাদ জানাইছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু নিতে খুবই আগ্রহী। কারণ এখানে তো গেলে প্রচুর টাকা পয়সা একটা খেলা আছে বা কোনো ঝামেলা আছে। আর স্মার্ট আইডি কার্ডে সহায়তা করছে ফ্রান্স, আর ই পাসপোর্টে সহায়তা করছে জার্মানি। বাংলাদেশকে ই পাসপোর্টে সহায়তা করে জার্মানি, আর স্মার্ট আইডি কার্ডে সহায়তা করে ফ্রান্স। স্মার্ট আইডি কার্ড ফ্রান্স আর ই পাসপোর্টে জার্মানি। এখন একটা বিষয় দেখি যে আমরা শাসনামল অর্থাৎ বঙ্গবন্ধুর পরবর্তী যে শাসনামল, সেই শাসনামলটা আসলে একটু জেনে রাখি। বঙ্গবন্ধু পরবর্তী শাসনামল অর্থাৎ এইভাবে লিখতে পারেন, এই কয়েকজনের নাম বঙ্গবন্ধু, মোশতাক, বুঝতেই পারছেন কোন মোশতাক, এস এম সায়েম, এস এম সায়েম মানে আবু সাদাত মোহাম্মদ সায়েম, এস এম সায়েম, জিয়াউর রহমান, জিয়া, এরপর হলো আব্দুস সাত্তার, সাত্তারের পর হলো এরশাদ। বঙ্গবন্ধু, মোশতাক, এস এম সায়েম, জিয়া, তারপরে হলো আব্দুস সাত্তার, আচ্ছা আহসানুল্লাহ চৌধুরী আছেন, আহসানুল্লাহ চৌধুরী, বঙ্গবন্ধু কিন্তু দুইবার রাষ্ট্রপতি, দুইবার প্রধানমন্ত্রী, এটা মনে রাখবেন। বঙ্গবন্ধু দুইবার পিএম হয় এবং দুইবার রাষ্ট্রপতি হয়। বঙ্গবন্ধু প্রথম রাষ্ট্রপতি কিন্তু সেই 10 এপ্রিল 1971, আর দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয় কিন্তু 24 ফেব্রুয়ারি 1975, যখন বাকশাল হয়। আর বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী দুইবার, প্রথম হন কিন্তু সেই 12 জানুয়ারি 1972, আর দ্বিতীয়বার হন কিন্তু 7 এপ্রিল 1973, যখন প্রথম সংসদ হয়। 72-এর জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী হয়, 7 এপ্রিল 1973-এ প্রধানমন্ত্রী হন। তাহলে বঙ্গবন্ধু দুইবার প্রাইম মিনিস্টার, দুইবার প্রেসিডেন্ট হন, এবং বঙ্গবন্ধু 15 আগস্টে চলে যান, মারা যান, 1975-এ শহীদ হন। এখন তার পরে যিনি ক্ষমতা আসেন তিনি কিন্তু মোশতাক, অর্থাৎ মোশতাক কিন্তু, খন্দকার মোশতাক কিন্তু বেশি দিন থাকতে পারেন না। তিনি ভাবছিলেন যে অনেকদিন থাকবেন, তার ইতিহাসটা খুব করুণ। অর্থাৎ তিনি যা চেয়েছিলেন তা কিন্তু পান নাই, খন্দকার মোশতাক কিছুই পান নাই। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে বঙ্গবন্ধুর মতো তিনি মর্যাদায় থাকবেন, কিন্তু তিনি তার সম্ভব হয় নাই। তিনি 6 নভেম্বর 1975 পর্যন্ত ছিল, 6 নভেম্বর 1975, তখন পর্যন্ত প্রেসিডেন্ট ছিল খন্দকার মোশতাক আহমেদ। মোশতাক আহমেদ 6 নভেম্বর 1975 পর্যন্ত ক্ষমতায় থাকেন। অর্থাৎ 3 থেকে 5 নভেম্বর কিন্তু একটা বড় ধরনের অভ্যুত্থান হয়। অর্থাৎ 3 নভেম্বর জিয়া সেনাপ্রধান থাকে, তাকে বন্দী করা হয়। বন্দী করে খালেদ মোশাররফ তিনি কিন্তু সেনাপ্রধান হন, আর জিয়া রহমান সেনাপ্রধান কিন্তু অটোমেটিক হয়েছেন, কারণ কে এম শফিউল্লাহ কিন্তু তিনি অগস্ট মাসের 26 তারিখের দিকে তিনি ক্ষমতা ছেড়ে দেন। কে এম শফিউল্লাহ ক্ষমতা ছেড়ে দিলে তখন কিন্তু উপসেনাপ্রধান ছিল জিয়াউর রহমান। 1975-এর 15 আগস্টে কিন্তু জিয়াউর রহমান উপসেনাপতি, এবং তিনি, শফিউল্লাহ চলে গেলে তিনি অটোমেটিক সেনাপ্রধান হয়ে যান। আর খালেদ মোশাররফ তিনি সেনাপ্রধান হন, এবং 7 নভেম্বর গিয়ে আবার এই খালেদ মোশাররফ খুন হন এবং জিয়াউর রহমান আবার সেনাপ্রধান হন। অর্থাৎ জিয়াউর রহমান
3 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত বন্দী থাকেন, এবং এই 7 নভেম্বরে কিন্তু, অর্থাৎ এই 7 নভেম্বর কিন্তু আবার জিয়াউর রহমান সেনাপ্রধান হন। 3 নভেম্বর একটা কু হয়, ওই কুয়ের মধ্যেই কিন্তু আপনার 4 নভেম্বর বঙ্গবন্ধুর সহচর যারা 4 জনকে হত্যা করা হয় 3 নভেম্বর রাতে, তার মানে 4 নভেম্বর ভোরবেলায়। জায়গাছি এস এম সায়েম তিনি 6 নভেম্বর থেকে ক্ষমতায় থাকেন, এবং তিনি ক্ষমতা ছাড়েন হলো 21 এপ্রিল 1977। 21 এপ্রিল 1977 পর্যন্ত রাষ্ট্রপতি হন। এগুলো সব কিন্তু রাষ্ট্রপতির তালিকা। জিয়াউর রহমান কিন্তু ক্ষমতায় আসছেন, আমি যেটা বলতেছিলাম যে বঙ্গবন্ধু কিন্তু প্রথম রাষ্ট্রপতি এবং তৃতীয় রাষ্ট্রপতি। তিনি কিন্তু প্রথম 2বার হয়েছে, কিন্তু তিনি প্রথম এবং তৃতীয় রাষ্ট্রপতি। মাঝখানে দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল বিচারপতি আবু সাইদ চৌধুরী। দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল বিচারপতি আবু সাইদ চৌধুরী। জিয়াউর রহমান এই 30 মে, অর্থাৎ 30 মে 1981 পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন। 30 মে 1981 পর্যন্ত জিয়াউর রহমান ক্ষমতায় থাকেন রাষ্ট্রপতি, এবং তিনি 31 মে খুন হন। 30 মে জিয়াউর রহমান খুন হন। 30 মে হন না 31 মে হন? 31 মে না, 30 মে পর্যন্ত ক্ষমতা থাকেন। 31 মে তিনি ওই ভোর রাতে মারা গেছেন। তিনি খুন হন, এবং বিচারপতি আবু সাত্তার তিনি কিন্তু 24 মার্চ 1982 পর্যন্ত, আল্লাহরে, এখানে আরেকটা নাম আছে সাত্তার। সাত্তারের পর হন আহসানুল্লাহ চৌধুরী। এই সাত্তার তিনি 1982 পর্যন্ত ক্ষমতা থাকেন। 82 সালের 22 মার্চ, 82 সালের 24 মার্চ পর্যন্ত তিনি ক্ষমতা থাকেন। এখানে তারিখ বেশি ইম্পর্টেন্ট না, যার সিরিয়ালটা মনে রাখা এটা গুরুত্বপূর্ণ। এবং ইনি ছিল খুব বেশি দিন না, ইনি 22 মার্চ থেকে 30 মার্চ ক্ষমতায় ছিল। 22 মার্চ থেকে 30 মার্চ ক্ষমতা ছিল। এরপরই বাংলাদেশের ইতিহাসে প্রথম সামরিক শাসন জারি করা হয়, মানে দ্বিতীয়বার মার্শাল ল জারি করা হয়। এই মার্শাল ল দিয়ে তখন সেনাপ্রধান ছিল এরশাদ সেনাপ্রধান হন। এরশাদ সেনাপ্রধান থাকেন, এবং এই এরশাদ তিনি গিয়ে ক্ষমতা নেন 11 ডিসেম্বর 1982। এগুলো কিন্তু 82-র ঘটনা। 11 ডিসেম্বর 1983, আমি দুঃখিত, 11 ডিসেম্বর 1983-তে এরশাদ প্রেসিডেন্ট হন। একটুখানি আমি আরেকবার একটু রিকল করি প্লিজ, এখানে তারিখগুলো ইম্পর্টেন্ট না। অর্থাৎ বঙ্গবন্ধুর পরে মোস্তাক ক্ষমতা আসেন, মোস্তাকের পরে এস এম সায়েমের পরে জিয়া আসেন। অর্থাৎ জিয়া কিন্তু বঙ্গবন্ধুর পরপরই আসেন নাই, দুজন রাষ্ট্রপতিকে ছেড়ে আসছেন। আবার জিয়ার পরে কিন্তু আবার এরশাদ সাথে সাথে আসেন নাই, সাত্তার এবং আহসানুল্লাহ চৌধুরী ছিলেন। এরপর এরশাদ ক্ষমতা আসছেন। এরশাদ কিন্তু বাংলাদেশের কতম রাষ্ট্রপতি আপনি দেখেন? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। এরশাদ কিন্তু বাংলাদেশের 9ম রাষ্ট্রপতি। বাবা কি হয়েছে? ও আচ্ছা, তুমি চালো। এখন দেখেন বাংলাদেশের ইতিহাসে সামরিক শাসন জারি 2বার। বাংলাদেশের ইতিহাসে আপনি সিরিয়ালটা করেন, আমি ওই পাশে লিখে দেব। বাংলাদেশের সামরিক শাসন জারি 2বার, জরুরি অবস্থা জারি 5বার, বাংলাদেশের ইতিহাসে গণভোট 3বার, বাংলাদেশের ইতিহাসে বিশেষ ক্ষমতা আইন 1বার। বাংলাদেশের ইতিহাসে ইন্ডেমনিটি অধ্যাদেশ, যেটাকে দায়মুক্তি অধ্যাদেশ বলে, এটাকে বলে ইন্ডেমনিটি অ্যাক্ট অথবা দায়মুক্তি অধ্যাদেশ। এই দায়মুক্তি অধ্যাদেশ হয়
3 বার, সামরিক শাসন জারি 2 বার, জরুরি অবস্থা জারি 5 বার, গণভোট 3 বার, বিশেষ ক্ষমতা আইন 1 বার, ইন্ডেমনিটি অধ্যাদেশ 3 বার। এই ইন্ডেমনিটি অধ্যাদেশটাই হলো দায়মুক্ত অধ্যাদেশ। দেখেন এই 3 বার হলো প্রথমে 1975 সালের 26 সেপ্টেম্বর, যেটা হলো বঙ্গবন্ধু খুন নিয়ে করা হয়, খন্দকার মোস্তাক ইন্ডেমনিটি অধ্যাদেশটা জারি করে। দ্বিতীয়বার হয় 1986 সালে, যেটা হলো এরশাদের শাসন ব্যবস্থাকে বৈধ করা হয়, এরশাদের শাসন ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। আর তৃতীয়বার করা হয় 2003 সালে। 2003 সালে তৃতীয় ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। এটা ছিল 2002 সালের যে ট্রাইব্যুনাল আছে, অর্থাৎ 2 সালের যে আপনার ছিল, অর্থাৎ অপারেশন ক্লিন হার্ট, এই ক্লিন হার্টের বৈধতা দেওয়া হয়। ক্লিন হার্টের বৈধতা। ইন্ডেমনিটি অধ্যাদেশের কাজ হলো আপনি কোনো অন্যায় করবেন, অন্যায়কে অর্থাৎ দায় থেকে মুক্তি দিবে, আপনার বিরুদ্ধে কোনো মামলা। এটা হলো ইন্ডেমনিটি অধ্যাদেশের মূল কথা। এরপরে দেখেন বিশেষ ক্ষমতা আইন 1 বার হয়েছে 1974 সালে, যেটা বঙ্গবন্ধু করেছেন। গণভোট হয়েছে 3 বার, গণভোট হয়েছে মোট 3 বার। গণভোট 3 বার, 77, 85, 91। 1977, 85, 91। জরুরি অবস্থা 5 বারের সাল দরকার। সামরিক শাসন জারি 2 বার, সামরিক শাসন জারি হলো 2 বার, জরুরি অবস্থা 5 বার, গণভোট হলো 3 বার, বিশেষ ক্ষমতা আইন 1 বার, এটা 74 সালে। বিশেষ ক্ষমতা আইন 1974, ইন্ডেমনিটি অধ্যাদেশ 3 বার, 75, 86, 2003। গণভোট 3 বার, 77, 85, 91। তাহলে বঙ্গবন্ধুর পরে ক্ষমতা আসছে মোস্তাক, মোস্তাকের পরে হলো এস এম সায়েম। তাহলে বঙ্গবন্ধু তৃতীয়, মোস্তাক চতুর্থ, সায়েম ছিল পঞ্চম, জিয়া ছিল ষষ্ঠ, আর এরশাদ ছিল নবম রাষ্ট্রপতি। অর্থাৎ বাংলাদেশ তার প্রতিষ্ঠার মাত্র 12 বছরের মধ্যে 9 জন রাষ্ট্রপতি দেখেছে। বাংলাদেশ তার প্রতিষ্ঠার মাত্র 12 বছরে 9 জন রাষ্ট্রপতি দেখেছে। বাংলাদেশের লোক ইন্টারেস্টিং বিষয় কি দেখেন, ইন্টারেস্টিং না, খুব দুঃখজনক যে জিয়াউর রহমান তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি খুন হয়েছেন। তারপরে খালেদ মোশাররফ তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি খুন হয়েছেন। তারপরে আপনার ওই যে আরেকজন আছেন কর্নেল তাহের, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি ফাঁসিতে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছেন, ফাঁসিতে হত্যা করা হয়েছে। কর্নেল তাহেরকে হত্যা করা হয়েছে। আর এছাড়া এই প্রধান তিনজন সেক্টর কমান্ডার, অন্যতম 3 জন সেক্টর কমান্ডার খুন হয়েছেন এই বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে। এখন বিষয় হলো এখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নামে একটা গোষ্ঠী আছে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এই অধ্যায়ের মধ্যে, যেমন একবার আসছে আশোক, আইন ও সালিশ কেন্দ্র, মানবাধিকার প্রতিষ্ঠান আশোকের কথা আসছে। দেখেন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বাংলাদেশে অনেকগুলো আছে। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো এরা হলো সাধারণত এই চাপ সৃষ্টি গোষ্ঠীকে বলা হয় ইন্টারেস্ট গ্রুপ, রাষ্ট্রের ইন্টারেস্ট গ্রুপ। রাষ্ট্রের ইন্টারেস্ট গ্রুপ হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো, এদেরকে বলা হয় ইন্টারেস্ট গ্রুপ। যেমন দেখেন সনাক আছে, সচেতন নাগরিক কমিটি।
সচেতন নাগরিক কমিটি। দুজন সুশাসনের জন্য নাগরিক। এরপর দেখেন পরিবেশ বিষয়ক কিছু প্রাপ্তশিক্ষার্থী গোষ্ঠী আছে। পরিবেশ বিষয়ক যেগুলো, যেমন বেলা, পবা, পরশ, বেলা, পবা, বাপা, বেন, BEMF, এগুলো সব পরিবেশ বিষয়ক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। BEMF। এখন বেলাটা কি? বেলা হলো বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল অ্যাসোসিয়েশন, অর্থাৎ পরিবেশ আইনজীবীদের সমিতি, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল অ্যাসোসিয়েশন। পবা, এটা পবা হলো এরকমের POBA, এটা আর কি পবা। ইংলিশে বললে P ছোট হাতের O BA। পবা হলো পরিবেশ বাঁচাও আন্দোলন। পবা পরিবেশ বাঁচাও আন্দোলন। আপনি যদি পরিবেশগুলো আলাদা করে ফেলতে পারেন তখন ওগুলা কিন্তু আপনি সহজ হয়ে যাবে, কারণ পরীক্ষা আসবে কিন্তু নিচের কোনটি মানে কোন চাপ সৃষ্টি গোষ্ঠীকারী মানে পরিবেশ নিয়ে কাজ করে, অথবা বলে BEMF কি পরিবেশ, যেমন একটা আসছে না আসো মানবাধিকার নিয়ে কাজ করে, সেটা কিন্তু পরীক্ষা আসছে। পরিবেশ বাঁচাও আন্দোলন হলো পবা। পরশ হলো পরিবেশ রক্ষার শপথ। পরিবেশ রক্ষার শপথ। বাপা বেসিক্যালি এরকমের BFPA, বাপা বাংলাদেশ পরিবেশ আন্দোলন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, এ হলো বাপা। বেন বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক। বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক। বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক হলো বেন, এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক। BEMF বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোর্স। বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোর্স। তাহলে পরিবেশ সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, পরিবেশ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো আলাদা করে আগে লিখে তারপরে অন্যগুলো পড়তে গেলে সহজ হবে। এই আশোক কিন্তু পরীক্ষা আসছে, খুব সম্ভবত 40তম BCS এই প্রশ্নটা আসছে। আশোক আইন ও সালিশ কেন্দ্র। হ্যাঁ, আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? সেটা ছিল মানবাধিকার সংস্থা, এবং এটা 40তম বেসিক ভিউ ছিল, প্লাস হলো 40তম প্রশ্নটা আসছে। ঠিক তেমনি আমার মনে হলো যে পরিবেশগুলো আলাদা করে ফেলি, তারপরে আমরা অন্যগুলো পড়ি। আধুনিক নামে একটা বিষয় আছে। আধুনিক হলো আমরা ধূমপান নিবারণ করি। আমরা ধূমপান নিবারণ করি। আনিস বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও আমি ফোন করতেছি, দাঁড়াও। ওকে, তাহলে বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোর্স, বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক, পরিবেশ বাঁচাও আন্দোলন গেল। তাহলে আধুনিক হলে আমরা ধূমপান নিবারণ করি, একটা সামাজিক আন্দোলন। আগে আমরা ওইগুলো দেখে যাই। মানে সুশাসনের জন্য নাগরিক, তার মানে সুশাসন নিয়ে কাজ করে সুজন। এরা নির্বাচন, গণতন্ত্র এসব নিয়ে কাজ করে। আর সচেতন নাগরিক কমিটি শনাক যারা, এটা একটা পলিটিক্যাল, এটা গণতান্ত্রিক কাজ করে। অর্থাৎ গণতান্ত্রিক অধিকার নিয়ে যত আন্দোলন আছে, অর্থাৎ মানুষের অধিকার নিয়ে কাজ করে শনাক, সচেতন নাগরিক কমিটি।
এরপরে দেখেন আছে সিপিডি। সিপিডি হলো সেন্টার ফর পলিসি ডায়ালগ। সেন্টার ফর পলিসি ডায়ালগ, এই সেন্টার ফর পলিসি ডায়ালগ এটা কাজ করে অর্থনীতি নিয়ে। এখানে আপনার ইয়া আছে, ডক্টর রেহমান সোবহান প্রতিষ্ঠাতা, 1993। সিপিডি, এরপরে ধরেন আপনার টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ, এটা বাংলাদেশে টিআইবি কাজ করতেছে 1996 সাল থেকে। 1996 সাল থেকে কাজ করে এবং এটা দুর্নীতি বিরোধী কাজ করে। দুর্নীতি বিরোধী, এটাও মানবাধিকার নিয়ে কাজ করে। অর্থাৎ প্রশ্নের মধ্যে কিন্তু অপশনে দেখবেন দুর্নীতি অপশনে নাই, সেক্ষেত্রে মানবাধিকার উত্তর করে আসতে হবে, মানবাধিকার উত্তর করতে হবে। যেটা পরীক্ষা আসছিল আশোক 40তমতে, আইন ও সালিশ কেন্দ্র। আইন ও সালিশ কেন্দ্র এটা কিন্তু মানবাধিকার নিয়ে কাজ করে। এই সুজনের প্রতিষ্ঠা কিন্তু 2002 সালে। সবগুলোর আবার প্রতিষ্ঠার সাল দরকার পড়ে না। আশোক হলো আইন ও সালিশ কেন্দ্র, এটা মানবাধিকার নিয়ে কাজ করে। এরপরে হলো ডেমোক্রেসি ওয়াচ। ডেমোক্রেসি ওয়াচ একটু ডিসেন্ট কাজ করে এবং এটা খুব একটু পুরনো, 1995 সাল থেকে কাজ করে। ডেমোক্রেসি ওয়াচ গণতন্ত্র, গণতন্ত্র পরিবেশ নিয়ে কাজ করে। গণতন্ত্র পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো রামরু, RAMRRU, রামরু। এটা হলো প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে। প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে রামরু, প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে। অর্থাৎ প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করে এমন প্রতিষ্ঠান কোনটি, সেটা হলো রামরু। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি, ডাবল এম। ডাবল এম হবে, RMRMRU, এখানে এ নাই। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট, মুভমেন্ট রিসার্চ ইউনিট, এই যে RMMRU, রামরু। তাসনিম সিদ্দিকের, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের টিচার। তার হাজবেন্ড ছিল চৌধুরী রফিকুল আবরার, তিনি ছিলেন আমাদের ডিপার্টমেন্টের টিচার। রামরু অর্থাৎ রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট, রামরু। এরা প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিয়ে কাজ করে। এটা অনেক আগের। রামরু, আশোক। ব্লাস্ট আইনি সহায়তা প্রতিষ্ঠান, আইনি সহায়তা প্রতিষ্ঠান। ব্লাস্ট আইনি সহায়তা হলো যার কাছে টাকা নাই তাকে সহায়তা করে থাকে ব্লাস্ট। ব্লাস্ট হলো আইনি সহায়তা প্রতিষ্ঠান। বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট, বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট। ব্লাস্ট আইনি সহায়তা, আপনার কাছে টাকা নাই, আপনার মামলা করতে পারেন না, আপনাকে এই ব্লাস্ট সহযোগিতা করবে। এরপরে ব্লাস্টের পরে জাগনারি আছে একটা, জাগনারি। এটা খুব এখন উপজেলা ভিত্তিক কাজ করে, 1998। এটা প্রতিষ্ঠাকাল জানলেই চলবে। অর্থাৎ এটা চাইল্ড ম্যারেজ, তারপরে হলো আপনার
বাল্যবিবাহ, তারপর ইপটিজিং এর বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ নারীদের কল্যাণে কাজ করে। 1998 সালের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। ব্লাস্ট গেল, রামরু গেল, জানি পপ। জানি পপ এটা হলো নির্বাচনী পর্যবেক্ষক। জানি পপ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছি তো, ওটা জানি পপ হলো নির্বাচনী পর্যবেক্ষক। জানি পপের প্রধানই কিন্তু রোকেয়া ইউনিভার্সিটির টিচার ছিল। রোকেয়া ইউনিভার্সিটির টিচার ছিল। আপনাদের বেসিক বুথে যে সিভিল সোসাইটি আছে, সিভিল সোসাইটি, বেসিক বুথে সিভিল সোসাইটি এবং হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এই দুইটা খুব ভালো করে পড়েন। এখানে একবারে বেসিক ইনফরমেশন দেয়া, যদি বেসিক আসে এখান থেকে আসবে ইনশাল্লাহ, এখান থেকে আসবে। যেমন আপনার 40তম মধ্যে পল অয়েলের বিষয়টা আসছে, সেটা এখানে আছে। এবছর শিশু সমাজের যেমন কি কি নামে ডাকা হয়, বিশ্ব ব্যাংক ডাকে কমিউনিটি গ্রুপস, অর্গানাইজেশনস, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, লেবার ইউনিয়ন, ইন্ডিজিনাস গ্রুপস, চ্যারিটেবল অর্গানাইজেশন, প্রফেশনাল অ্যাসোসিয়েশন, ফাউন্ডেশন, এই বিষয়গুলো। আপনারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য নাও। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো চারটা। বৈশিষ্ট্য হলো চারটা। এটা প্রথমত হলো বেসরকারি হয়, দ্বিতীয়ত হলো নির্দলীয় হয়, তৃতীয় হলো লক্ষ্য থাকে, একটা স্বার্থ, নির্দিষ্ট স্বার্থ থাকে, নির্দিষ্ট স্বার্থ থাকে, সরকারের নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে, সরকারকে নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে। এই চারটি বৈশিষ্ট্য থাকে হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো এই চারটা, এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বলা হয় ইন্টারেস্ট গ্রুপ। ইন্টারেস্ট গ্রুপ। এরপরে সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি, সিভিল সোসাইটি মানে কি, এটা কেউ বলছে সুশীল সমাজ, কেউ বলছে সুধী সমাজ, কেউ বলছে জনসমাজ। সুধী সমাজ বলছেন হলো আনিসুজ্জামান, প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, তিনি বলতেন এটাকে সুধী সমাজ। জনসমাজ বলেন আব্দুল্লাহ আবু সাইদ। এই যে বাবা আজকে আজকে চলে যাবে, আর আর রেকর্ড ডিস্টার্ব করতে পারবে না, যাও এখন, যাও ওদিকে যাও। আপনাদের সাথে ক্লাস হবে কালকে ইনশাল্লাহ। সিভিল সোসাইটির বৈশিষ্ট্যগুলো একটু লিখে দিই, তাহলেই শেষ হয়ে যায়। সিভিল সোসাইটি আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য অনেকটা কাছাকাছি। এটা হলো কল্যাণমুখী, এক কল্যাণমুখী, কল্যাণমুখী। দুই হলো গণতন্ত্র চর্চা করে, গণতন্ত্র চর্চা, গণতন্ত্র চর্চা। তিন আইন শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইন শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। আইন শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধান, সমস্যা সমাধান, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধান। যাক, পরীক্ষা দেন আজকে ভালো মতো, জাতিসংঘ সংবিধানটা ভালো করে পড়ে পরীক্ষা দেন, যেন 18 পান। আজকে যে কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনে কেটে কুটে 15 পাইলে অনেক ভালো, 15 পাইলে অনেক ভালো। কোশ্চেন ইতিমধ্যে হয়ে গেছে। সো আল্লাহ হাফেজ। কালকে ইনশাল্লাহ ক্লাস হবে, আমি নোটিশ দিয়ে জানাবো। আগামীকালকে আমাদের এই অষ্টম অধ্যায়টা ধরতে পারলাম না, আজকে বাবুর ডিস্টার্বে। আগামীকালকে দুই বেলা ক্লাস হবে ইনশাল্লাহ, সকালে এবং বিকালে ক্লাস হবে। আগামী পরশুদিন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আগামীকালকে আমরা ইনশাল্লাহ অষ্টম অধ্যায় আর হলো সুশাসনের অংশটা পড়বো। পরের দিন আমরা ভূগোল এবং
বাংলাদেশ বিষয়গুলি বাকিগুলো পড়বো। ওকে, আল্লাহ হাফেজ। এত